গোল পার্কের কাছে এসে ট্যাক্সিটা ছেড়ে দিলাম। সুরেশ বলেছিল, अब अक्षी जी आप जा पाओगे ना? मैं आता हूँ, आपके साथ कोई दिक्कत की बात नहीं है। मैं आता हूँ आपके साथ, कोई प्रॉब्लम नहीं है। ও এমনি আমাকে অনেক হেল্প করে দিল আজকে, ট্যাক্সি করে এই অবধি ড্রপ করে দিয়ে। তাছাড়া বিপত্তি যখন আমিই বাঁধিয়েছি, তখন তার যন্ত্রণা এবং ঝামেলা আমাকেই সহ্য করা উচিত। বিপত্তিটা কি বলছি। আমার নাম শ্যামল বক্সী, ইলেকট্রিসিটি বোর্ডের সামান্য একজন চাকুরে। আর সামান্য বলেই ঝামেলাটা ঘটেছে। দেশের বাড়ি হলদিয়াতে, সেখান থেকে কলকাতায় এসেছি চাকরির খোঁজে। চাকরি তো পেয়েছি, কিন্তু যা বেতন পাই তাতে মাসের শেষের আগেই টানাটানি পড়ে যায়। এক কলেজ প্রফেসরের বাড়ির নিচতলায় ভাড়ায় থাকি। তাকে প্রতি মাসে ৭৫ টাকা তুলে দিতে হয়, কিন্তু গত ২ মাস ভাড়া চোকানোর মতন টাকা সঞ্চয় করে উঠতে পারিনি। এই করে ২ দিন ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, আর তার উপর চারিদিকে এত আনরেস্ট যে রেস্ট নেওয়ার মতন অবসরটাও হয়নি। অফিসে মিস্টার গঞ্জালেস বলেছেন যে আমি যদি আর একটা সপ্তাহ ওভারটাইম করি, আমার মাসিক বেতনে বৃদ্ধি হবে আর আমার প্রমোশনও হতে পারে। সেই আশাতেই এখন প্রায় মাসখানেক দৌড়ঝাঁপ করে আজকে হঠাৎ দুপুরে এক্সাইড মোড়ে শরীর জবাব দেয়, ব্ল্যাকআউট। আমাকে ওখান থেকে সুরেশই উদ্ধার করে আনে, তুলে নিয়ে সোজা এক ফার্মেসিতে যায়। সেখানে জানতে পারি আমার বাম কনুইয়ে ফ্র্যাকচার। হাতের ঘড়িটা ভিড়ের মধ্যে খোয়া গেল। তারপর ব্যান্ডেজ, মলম সব ব্যবস্থা করে শেষমেশ সুরেশই আমাকে ট্যাক্সি করে দিয়ে গেল গোল পার্কে। লোকটা খুবই ভালো, বিপদের সময় আমাকে এতখানি সাহায্য করলো। জানি না আমি পরবর্তীকালে ওর শোধ পূরণ করতে পারবো কিনা। গোল পার্ক থেকে বেশ কিছুটা এগোতেই বাড়ি পৌঁছলাম। সূর্য অনেকটাই ঝুঁকে পড়েছিল পশ্চিম দিকে। আন্দাজ ৩:৩০ বোধ হয়। পকেটে হাত ঢুকিয়ে চাবিটা বার করতে যাব, এমন সময় উপরে তাকিয়ে দেখি বাড়ির মালিক প্রফেসর দুলাল মল্লিক। কি হে শ্যামল, হাতে কি হলো আবার? ওই চোট পেয়েছি বলেই প্যান্টের পকেটগুলো হাতড়াতে লাগলো। সত্যি তো, কই গেল? কেন গো, পড়ে গেছিলে নাকি? ওই রকমই, ব্ল্যাকআউট। আমার চাবিটা পেল কোথায়? ও, এতক্ষণ পর চাবির কথা মনে পড়েছে। ওপরে এসো। গিন্নি, গিন্নি, 2 কাপ চা বসাও। আমি অন্য গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম দুলালবাবুর ঘরে। সেইখানে দুলালবাবুর স্ত্রী আমাকে দেখেই বড় বড় চোখ করে বলল, এ কি হলো শ্যামল, তোমার হাতে ওরম পট্টি বাঁধা কেন গো? গিন্নি, ছেলেটাকে আগে ভেতরে এসে বসতে দাও। দুলালবাবু আমাকে তার বসবার ঘরে নিয়ে গেলেন। আমাকে একটা সোফাতে বসতে বলে নিজে তার উল্টোটাতে বসলেন। দুলালবাবুর ঘরে আসবাবপত্র বলতে রয়েছে শুধু বড় বড় বুক শেলফ, তাতে বোটানি, জুলজি, নমেনক্লেচার ইত্যাদি ভর্তি বই রয়েছে। আমার বইয়ের প্রতি ইন্টারেস্টের জন্যই দুলালবাবু আমাকে মাঝে মাঝেই তার কালেকশনের বই দেখান। হ্যাঁ গো শ্যামল, কি ব্যাপারটা কি বলো দেখি? আর বলবেন না মেসমশাই, এক সাইডের ওদিকটায় রোদে দাপটে দাঁড়িয়েছিলাম, একটা বাস ধরতাম, হঠাৎ দেখি চোখে অন্ধকার। আর আমাদের অফিসের এক কলিগ সুরেশ, ওই তো আমাকে ওখান থেকে উদ্ধার করে আনলো। ওনা থাকলে বোধহয় ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে থাকতাম। তা শরীরটা তো দেখতে হবে বাবা। দুলালবাবুর স্ত্রী চায়ের ট্রে নিয়ে ঢুকলেন ঘরে। দিন দিন কিরকম রোগা হয়ে যাচ্ছে ছেলেটা, বলো দেখি। আসলে ওই কাজের চাপে। আর কিন্তু ব্যাপারটা হলো যে এখন তুমি বাড়ি ঢুকবে কি করে? চাবি তো খুইয়েছ। হঠাৎ খেয়াল হলো, হ্যাঁ তো, ঢুকবো কি করে? আমার চোখ মুখের হাল দেখেই বোধ হয় দুলালবাবু হো হো করে হেসে ফেললেন। বললেন, তোমার তো দেখছি ২৬ বছর বয়সে স্মৃতিভ্রমের ব্যামো হলো। ব্রাহ্মী শাক খাও, বুঝলে? বলেই পকেট থেকে বার করলেন একটা চাবির রিং। ওটা তো আমারই চাবিটা,
হ্যাঁ। আজকে রতু ছাদটা ঝাড় দিতে গিয়ে পেয়েছে। পরের বার কিন্তু সাবধান, প্রতিবার কিন্তু রতু টু রেস্কিউ হইবে না। আমি ধন্যবাদ জানিয়ে চাবিটা নিলাম। এবার আসি বলে উঠতে যাব, হঠাৎ দুলালবাবু এবং তার স্ত্রী সম্মিলিত কণ্ঠে বলে উঠল, আরে বসো। তারপর দুলালবাবু বললেন, চাটা কি ভূতে খেয়ে যাবে? হ্যাঁ, আর বরঞ্চ তুমি চাটা একটু রসিয়ে রসিয়ে খাও, কারণ তোমাকে কিছু বিশেষ কোয়ান্টাম ফিজিক্সের বই দেখানো আছে, বুঝলে? চায়ের পর্ব শেষ করে ঘরে ঢুকতে ঢুকতে হলো 7:30। দুলালবাবু বেশ কিছু মলম দিয়ে দিল স্প্রেন সারাতে, আর তার স্ত্রী আমার বাঁ হাতটা ব্যান্ডেজ দিয়ে ভালো করে বেঁধে দিল। ঘরের পাখাটা ছেড়ে একটা চেয়ার দখল করে বসলাম। মাথাটা সামান্য টনটন করছিল। শার্টের বোতামগুলো এক এক করে খুলছি, মাথায় এক রাশ দুশ্চিন্তার ধোঁয়া কুণ্ডুলি পাকাচ্ছে, চোখটা ক্লান্তিতে বুঝে আসছে। এমন সময় কি একটা নড়ে উঠলো না বুক পকেটে? একটা দুটো কাগজপত্র বার করে আঙুলটাতে হঠাৎ করে কি একটা নরম মতন ঠেকলো। এ কি রে, কাপড়ে জড়ানো এটা কি? জ্যান্ত আবার? টিকটিকি নাকি ছুঁচো? এক টানে শার্টটা খুলে ফেলে দিলাম। পুরোটা খুললো না অবশ্য, কিন্তু পকেট থেকে কি একটা যেন ছিটকে বিছানার বালিশটার উপর পড়লো। উঠে দেখতে যাব, এমন সময় লোডশেডিং। অন্ধকারের মধ্যে দুবার হোঁচট খেলাম। তারপর ড্রয়ার হাতরে মোমবাতিটা বার করলাম, কিন্তু দেশলাইটা কোথায়? ধ্যার ধ্যার ছাতা, কাজের সময় দেশলাই পাই না কেন? দেশলাই সিগারেটটার সাথে রেখেছে। হ্যাঁ, সিগারেটের সাথে রেখেছিলাম। কোথায় কোথায়? পাঞ্জাবি পকেটে। পাঞ্জাবিটা আলনায়। সোজা গেলাম আলনার দিকে, আবার হোঁচট খেলাম। পাঞ্জাবি, হ্যাঁ পেয়েছি। দেশলাইটা জ্বালিয়ে একবার চারিদিকটা দেখলাম, না স্পষ্ট নয়। মোমবাতিটা একবার, না, দুবার, তিনবার, দুধ, হ্যাঁ 4বারের বার জ্বলল। আলোটা একটু জোরালো হতেই ঘরের অনেকটাই দেখা গেল। বালিশটার দিকে এগোলাম। বালিশটার উপর একটা বিশেষ স্থানে কিছুটা দেবে গেছে, কিন্তু কিসে? তাহলে বোধহয় টিকটিকি ঢুকেছিল। ব্যাটাগুলো ডাইভ দেওয়ার আর জায়গা পেল না, শেষমেশ আমার শার্টের পকেটটাতে। ভয়ের চোটে টান দিতে মনে হয় পকেটের কয়েকটা বাটানো ছিঁড়ে ফেলেছি। কি রে, ওটা কার গলা? কে কে ওখানে? সব চুপ। আমার গলা দিয়ে যেন আওয়াজ বেরোচ্ছে না। আওয়াজটা তো মনে হলো বিছানার দিক থেকে আসছে। আরও দুপায়ে বললাম। মোমবাতির আলোতে বিছানাটা পর্যবেক্ষণ করছি, কিন্তু ওটা কি? ওটা কি নড়ছে? ওটা দুপায়ে চলছে তো। আরে, আমি আরেকটু কাছে ঝুঁকে দেখতে গেলাম। অজ্ঞাত প্রাণীটি বোধহয় সেইটা বুঝতে পেরেই যেই পিছনে ফিরেছে, অমনি আমি আটকে উঠলাম। এটা কি রে বাবা? তুমি বাংলা বলো? 3 ইঞ্চির বেশি লম্বা নয়, মাথার জায়গায় একটা বিশাল বড় চোখ, মুখের অনেকটাই দখল করে রয়েছে। মাথার চুল উস্কো খুস্কো, আর গালে এক রাশ দাড়ির অর্ধেকটা কাঁচা অর্ধেকটা পাকা। পরনে অতি ক্ষুদ্র একটা সাদা শার্ট, হাফ প্যান্ট আর মোজা সহকারে স্কুল জুতো, আর হাতে কি যেন একটা নিয়ে খালি এ হাত ও হাত করছে। হ্যাঁ, কিন্তু তুমি কে? এলিয়েন নাকি? আমি পৃথিবী থেকে এসেছি। আমিও তো পৃথিবীতেই থাকি। হতেই পারে না। কেন? পৃথিবীতে আমার দানবের মতো লম্বা লোক আমি আজ অব্দি দেখিনি বাপু। আমি কি আমিও কি ওরকম এক চোখওয়ালা লোক দেখেছি নাকি পৃথিবীতে? এক চোখ? কার এক চোখ? আপনার। বলেই ক্ষুদ্র প্রাণীটা তার অতি ক্ষুদ্র হাতগুলো দিয়ে তার মুখটা হাতড়াতে লাগলো। যথারীতি তার হাতটা লাগলো তার চোখে, আর সঙ্গে সঙ্গেই
করে লাফাতে শুরু করলো। এরকম মুহূর্তে যে কোনো মানুষই বোধ করবে যে তার দৈনিক জীবনযাপন ত্যাগ করে রাঁচির উন্মাদাগারে চলে যাওয়া উচিত। আমার ক্ষেত্রেও ব্যতিক্রমটা ঘটেনি। এটাকে স্বপ্ন বলা চলে না, কারণ গরম মোমের ছ্যাঁকা মাঝে মাঝেই খেতে হচ্ছে আমাকে। যথেষ্ট ঘরেই আছি, সজাগ সচেতন। একবার ওটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করলো, তারপর ভাবলাম না থাক, যদি কামড়ে দেয়। প্রাণীটা ততক্ষণে শান্ত হয়ে গেছে, টাল খেতে খেতে চাদরের উপর দপ করে বসে পড়ল। আমার দিকে ফিরে বলল, দানব ভাই, তুমি যখন পৃথিবীতেই থাকো তখন আমাকে আজকে তারিখটা একটু বলতে পারবে? আমি নাকি দানব? ও কি নিজের হাইটটা একবার খেয়াল করেছে নাকি? রাগটা ভিতরে দমিয়ে রেখে বললাম, 22শে জুন 1973। কিছুক্ষণ কেউ কথা বললাম না। আগুনের হলদে আলোতে তাকে ভালো করে পর্যবেক্ষণ করলাম। প্রাণীটা মাথা নিচু করে রইল কিছুক্ষণ, তারপর শুনতে পেলাম, আমি কি তাহলে ভবিষ্যতে পাড়ি দিলাম? হ্যাঁ, তুমি আমার সাথে মস্করা করছো না তো? মস্করা করছো না তো? না না, মস্করা কেন করতে যাবো? যা, সত্যি কথাই তো বললাম। প্রাণীটা লাফিয়ে উঠল, তার হাব ভাবে উত্তেজনা, ওই এক চোখ যেন ঝলমল করছে। কি বলছেনটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আমার এবার বাড়ি যেতে হবে। বাই, বিদায় বিদায়। প্রাণীটা তার হাতের যন্ত্রটার উপর বেশ কিছুবার আঙুল দিয়ে কি একটা করলো, তারপর বেশ বিরক্তির সাথেই সেটাকে সজোরে বাড়ি মারতে লাগলো। কাজ করছে না কেন? তারপর আপনা থেকেই আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বলছি, আমাকে একটা ব্যাটারির ব্যবস্থা করে দিতে পারবে? যদি পাও আর কি, মানে ব্যাটারি বোঝো তো, ব্যাটারি। ওই ছোট্ট জিনিসটার ব্যাটারি আমি পাবো কোথা থেকে? হ্যাঁ তো, তাও ঠিক তাও ঠিক। কি যে করি, আমি যে আটকে পড়েছি। এখন বাড়ি ফিরবো কি করে? আমার তো কিছুই ঠিকঠাক লাগছে না, সবই তো তালগোল পাকিয়ে যাচ্ছে। এই 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 আপনি কোনো পরগ্রহী গুপ্তচর নন তো? এই সাবধান করে দিলুম, আপনাকে কিন্তু জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেবো সব খুলে না বললে। বলেই সাহস করে যেই হাতটা বাড়িয়েছি, অমনি এক লাফে কিছুটা পিছনে চলে গেল। আমি পরগ্রহী নই, আমি বাঙালি তোমার মতন। আমার নাম ত্রিতরিত মল্লিক। তয় রফলা দীর্ঘই ত রয় রস্যই কর্ণ। এই যা পাঠটাই বলে গেছে। আরে আমি আপনি আবার পকেটে এলেন কি করে? আমার খুব পেট গুড়গুড় করছে। এই ভাই, আমি যদি একটু কিছু খেতে পাই, মানে খুব খিদে পেয়েছে, তাহলে সব বলছি আমি। তাকের উপর কাঁচের শিশিতে বিস্কুট ছিল। ত্রিতরিতের উপর থেকে চোখ না সরিয়েই শিশির কাছে এসে একটা বিস্কিট বার করে দিলাম ওকে। ওই একটাতেই বোধহয় পেট ভরে যাবে ওর। ত্রিতরিত বিস্কিটটা ধরে ধরে খেতে আরম্ভ করল। ক্ষুদ্র মুখে অতি ক্ষুদ্র কামড় বসিয়ে বিস্কিটটা একটু একটু করে ভেঙে ফেলছিল সে। তারপর বিস্কিটটা পাশে রেখে পেটটাতে হাত বোলাতে বোলাতে ত্রিতরিত বলল, পেট ভরে গেছে। আমি থাকি বারাসাতে, কিন্তু আমার স্টাডি আর ল্যাবরেটরি হলো ফলাকাটাতে, ওই যে দুয়ারসার কাছে। নির্জন জায়গায় তেমন কেউ জ্বালাতন করবার লোক নেই, একদম আরামসে আমি আমার কাজ করতে পারি। আমার একমাত্র সঙ্গী বলতে আমার পোষা বাঁকাও শুরু। সে সারাদিন আমার ল্যাবরেটরির এক কোণে বসে যা যা শিখেছে সব আওড়ায়। আসলে বিজ্ঞান জিনিসটা এতটাই মায়াময়, এত অদ্ভুত যে কখন কি করছি হুঁশ থাকে না। কিন্তু সেই মায়াময় পরিবেশ ভঙ্গ করতে এবং আমাকে উপদেশ নামক একটা চিমটি কাটতে আমার কলকাতার প্রতিবেশীরা একটুও দ্বিধাবোধ করতো না। ওদের উপদ্রবে এই পাহাড় জঙ্গলে বাড়ি করি, ওখানেই থাকি, ওখানেই গবেষণা করি। আর আজকাল একটা কি মাথা ব্যথা জেগেছে, সবার কি জানেন কি নাম দিয়েছে? হ্যাঁ, স্বদেশী। ছাতার মাথা কোনো কাজেই আসে না। হ্যাঁ, খালি আগুন দিয়ে সবার পিছনে আগুন লাগাও। তবে ওদের কথা না হয় বাদ দিলাম, আমি যে বৈজ্ঞানিক, আমাকে যে বিদেশি বৈজ্ঞানিকের সাথে মেলামেশা করে থাকতেই হয়।
সেই কথা শুনলে তাদের যেন গা পিত্তে জ্বলে ওঠে। অবশ্যই তারা খুব একটা ভুল নয়। আপনি কোন সময়কার কথা বলছেন বলুন তো? আমি বলছি 1943-এর কথা, 1943। মানে ভারত স্বাধীন হওয়ার 4 বছর আগে? ভারত স্বাধীন হয়েছে? আগে হ্যাঁ, আমরা আজ স্বাধীন। কথাটা বলতে কেমন একটা লাগলো। আমরা কি সত্যিই স্বাধীন? কি জানি। আমি তো ভেবেছিলাম এই করে আরো 200 বছর কাটাবে গোড়াগুলো। যাকে হ্যাঁ, কিন্তু আপনি 30 বছর বাদে এই অবস্থায় আমার পকেটে এলেন কি করে? স্থান ও কাল পুরোপুরি কাকতালীয়। এমনকি আমার চেহারার বিকৃত হওয়াটাও অপ্রত্যাশিত। মানুষ তো আর এরকম দেখতে হয় না, কি বলো দানব ভাই? তা হয় না ঠিকই, হ্যাঁ। তোমাকে এখন আমি যা বলবো, তুমি যদি কাউকে না বলো তাহলে আমি বলতে ভরসা পাবো বলে দিচ্ছি। আমি মোমবাতিটা টেবিলে বসিয়ে দিয়ে একটা চেয়ারে নিজে বসলাম। আঙুলের উপর ঠোঁট রেখে জানালাম যে তার তথ্য ফাঁস করতে আমি একটুও ইচ্ছুক নই। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। যাই হোক, বলছি তাহলে। বেশ কিছুদিন ধরে আমি আর এক জার্মান বৈজ্ঞানিক হাইন্জ আলরিখটার একটা ইকুয়েশনের উপর কাজ করছিলাম। তুমি কি আইনস্টাইনের স্পেস ফ্যাব্রিকের ব্যাপারে জানো? মানে আসলে ঠিক কি করে যে বোঝাই। তা অল্প জানি বই কি। তুমি হয়তো জানবে যে আইনস্টাইন একটা জিনিস থিওরাইজ করেছে যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, তারা, নক্ষত্র সবই স্পেস টাইম ফ্যাব্রিকের উপর রয়েছে। ঠিক যেমন এই চাদরটার উপর আমি বসে আছি। আমাদের ইকুয়েশনটা দিয়ে সেই স্পেস টাইম ফ্যাব্রিকে ইচ্ছা মতো ডেন্টেশন, ক্রিজিং, এমনকি ছিদ্র করাটাও সম্ভব হয়ে উঠেছিল। মানে একেবারে মুড়ে মারে ফুটো করে দিলেই চলে। যাই হোক, ইকুয়েশনটা দুটো কনস্ট্যান্ট ছিল আমাদের তৈরি করা। একটা আমার কাছে রয়েছে এই যন্ত্রটাতে, বলেই তিনি যন্ত্রটা হাতে তুললেন। আরেকটা রয়েছে এখনো আলরিখটারের কাছে। সেদিন রাত 2টো অবধি আমরা টানা ক্যালকুলেশন সেরে দুটো কনস্ট্যান্ট তৈরি করেছিলাম। নামও দিয়েছিলাম মার্লিক কনস্ট্যান্ট আর আলরিখটার কনস্ট্যান্ট। কিন্তু সেই আর বলে সে চুপ করে গেলেন। তারপর এই যে আমার হাতে এটা দেখছো, এইটা থেকে সার্টেন ফ্রিকোয়েন্সির একটা তরঙ্গ বের হয়, যেটা দিয়ে স্পেস টাইম ফ্যাব্রিক অদল বদল করা যায়। এইরকম আরেকটা ডিভাইস আছে আলরিখটারের কাছে। আমি নিজের কনস্ট্যান্টটা যন্ত্রটাতে ইনপুট করে যেই না ওর কাছ থেকে চেয়েছি, অমনি আমার দিকে সে রিভলভার তুলে ধরলো, বলল, Give me the constant, Malik. It is my achievement. কিন্তু তুমি যে বলেছিলে এটা আমাদের মিলিত প্রচেষ্টা, হ্যাঁ? মিলিত মারফত তোমাকে আমি জ্যান্ত রাখিলে তবে না তুমি এটাকে মিলিত করতে পারবে। Now, come on, give me the constant. Come on. সুরু পিছন থেকে ডেকে উঠলো, আলরেকনা, তুমি কিন্তু এটা ঠিক করছো না। ইকুয়েশনটা কিন্তু আমি ফ্রেম করেছি। নোবেল প্রাইজটা কিন্তু আমারই প্রাপ্য। Not if I shoot your brains out, you uncultured swine. সুরু ভয় সারাক্ষণ ছটফট করে ডানা ঝাপটে উঠতে লাগলো। ওকে সেই এক গুলি উড়ে যাচ্ছে। বাইরে ততক্ষণে একদল লোক মশাল নিয়ে হাজির। উদ্দেশ্য বাড়িটাকে পুরো বাসিন্দা শুদ্ধ পুড়িয়ে ফেলা। ঘন ঘন শোনা গেল তাদের হুঙ্কার। আর রিকনার বন্দুকটাকে আমার দিকে আবার তাক করলো। ঠিক এমন সময় বাইরে থেকে আসা একটা পাথর লাগলো তার মাথায়। গুলিটা কি লাগলো অন্য কোনো দিকে। আমি সুযোগ দেখে যন্ত্রটার উপর বোতাম টিপে দিলাম। তারপর যা ঘটল তা আমার কল্পনারও বাইরে। মনে হলো যেন বিশাল বড় কোনো একটা ফানেল আমাকে সজোরে টেনে দিচ্ছে। সবকিছু কিরকম ঝলমলে আলোকময় বর্ণনাহীন ছিল বেশ অনেকক্ষণ ধরে। তারপর কখন যে জ্ঞান হারিয়ে তোমার পকেটে এসে পড়েছি আমি নিজেও জানি না। কিছুক্ষণ আবার নিস্তব্ধ। তা আপনি বাড়ি যাবেন কি করে এখন? ত্রিতরিত অন্যমনস্ক হয়ে পড়েছিল।
তাই বোধহয় আমার প্রশ্নটা শুনতে পাননি। তাই আবার জিজ্ঞেস করলাম, আপনি বাড়ি যাবেন কি করে এখন? ত্রিতরিত আমার দিকে ফিরে মাথা নেড়ে বলল, জানি না রে ভাই, এই যন্ত্রটা খুব অদ্ভুত আচরণ করছে। স্টপওয়াচের মতন কাঁটা ঘুরছে, কিন্তু উল্টো দিকে, আর বোতাম টিপলে সেই কাঁটা থামছে না। কারেন্ট এলো প্রায় 3 ঘন্টা পর। টিউবলাইটের আলোয় তাকে ভালো করে দেখলাম, একটা দুটো খোঁচাও মেরে দেখলাম। কি হচ্ছে কি হচ্ছে? এই তো বড় অসুবিধা বলছে। আসলে আমার বাড়িতে তো আর রোজ রোজ সময় পর্যটক পাড়ি দেয় না, তাই বিশ্বাস হচ্ছে না ঠিক। হ্যাঁ, কিন্তু তা বলে তুমি একটা 6 ফিট লম্বা লোককে এরকম ভাবে হ্যারাস করবে? কি বললেন? 6 ফিট? 6 ফিট কই, বলুন 3 ইঞ্চি। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আমি 6 ফিট লম্বা। তুই আমার খোঁজামাচি। এই ভালো হচ্ছে না কিন্তু, আমি বলে দিলাম। টেলিফোনের রিসিভারটা তুলে কানে দিলাম। हेलो हेलो बख्शी जी, हाँ मैं सुरेश बोल रहा हूँ दफ्तर से। हाँ बोलिए सुरेश जी। हाँ 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 हाँ, आपका हाथ कैसा है? जी वैसे ठीक ही हूँ सुरेश जी, फ्रैक्चर की वजह से हाथ ठीक से हिला नहीं पा रहा हूँ। आज आपने मेरी बहुत उपकार कर दिया है, थैंक यू। अरे बख्शी जी ऐसा मत कीजिए। देखिए हम मित्र हैं, जी, जी, मित्र ही मित्र के काम आता है। वो एक अंग्रेजी मुहावरा है ना, हाँ, अ फ्रेंड इन नीड इज अ फ्रेंड इन डीड। आप हमें वही समझ लीजिए, कोई दिक्कत की बात जी, नहीं जी। है। हाँ एक और बात बख्शी जी, हाँ। एक और बात मैं भूल रहा हूँ। हाँ। वो आपका पॉकेट वॉच जो है ना, आपका जो रिस्ट वॉच है, हाँ। वो मेरे जेब में रह गया उस दिन जल्दी में। ओहो अच्छा। तो मैं कल सुबह दफ्तर जाते वक्त आपको सही सलामत लौटा दूंगा। आप बस अपना ख्याल रखिए, है ना? जी ठीक है। अरे एकदम। चलिए मैं रखता हूँ फोन अभी, ठीक है? अभी रात हो गई है। शुभ रात्रि और राम राम बख्शी जी। ठीक है, गुड नाइट। কে ছিল? ওই আমার এক বন্ধু। রিসিভারটা রেখে ত্রিতরিতের দিকে তাকালাম। লোকটা তার হাতে সেই যন্ত্রটা নেড়ে ঘেটে দেখছে। একবার তাতে সবুজ আলো জ্বলছে, একবার নীল আলো। বেশ বিরক্তির সাথে এই যন্ত্রটা জোরে ঝাঁকুনি দিতেই ত্রিতরিত ধূপ করে বসে পড়ল, স্তব্ধ, শান্ত। এক নজরে তাকিয়ে আছে সে ওই যন্ত্রটার দিকে। তাতে এখন সবুজ আলো জ্বলছে। হ্যালো Keep Q3 under observation. Keep Q3 under observation. হ্যালো, কে বলছেন? Q3 under Hello? observation. Keep Q3 under observation. হ্যালো, Q3 under কি observation. 3? কি বলছেন আপনি? Q3 under observation. এইবার কে ছিল? কি জানি কি সব কিউ মিউ 3 ফি কি সব বলছিল। ত্রিতরিতের চোখটা যেন আরো বড় হয়ে উঠল। তারপর তার কপালটা কুঁচকে গেল। আমার খুঁজে পেয়েছি। আমার খুঁজে পেয়েছি। না, হওয়া উচিত হয়নি, আমাকে খুঁজে পেয়েছে। কে খুঁজে পেয়েছে? কার কথা বলছেন আপনি? হাইন্স, প্রফেসর হাইন্স আলরেক্টার। এক মিনিট, আপনারা কোথাও যাচ্ছেন না। আমি রিয়ালিটির ফ্যাব্রিক ভেদ করে আপনাদের সাথে কথা বলছি। আমার ঘটনা এখনো শেষ হয়নি, পার্ট 2 বেরোতে চলেছে। সেটার জন্য কিন্তু অপেক্ষায় থাকবেন। আর বেরোবে কোথায়? এইখানে, হেন্ড্রিক্স রেতে।